কেদারনাথ তীর্থস্থানের মধ্যে জনপ্রিয় একটি স্থান। এখানে যে প্রতিটি কোনায় কোনায় ভগবান বিরাজমান তা কিন্তু আমরা অনুভব করছি। কথায় আছে, যেখানে ভক্তি সেখানেই ভগবান। আশ্চর্যের বিষয় হলো, কিন্তু মহাদেব কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম তখন বিশালাকার রূপ ধারণ করে উঁচু পাহাড় থেকে গড়িয়ে আসে। আজ 5ই অক্টোবর 2024 কেদার বাবাকে কাছ থেকে দর্শন করে পুজো দেওয়ার দিন। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। এখন বাজে হচ্ছে 6টা, মনে হয় 2-3 ঘন্টা মিনিমাম লাগবে। লাইনে রয়েছি যাতে দেখা যাক আমরা কখন কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয়েছিল 10ই মে শুভ অক্ষয় তৃতীয়ার দিন। মন্দির খোলার প্রথম 2 মাস কিন্তু দর্শনার্থীদের খুবই ভিড় থাকে। আমরা যেহেতু অক্টোবরের প্রথমে এসেছি, ভিড় কিন্তু সেই অংশে খুবই কম আছে। আর আপনারা যদি কেদারনাথে আসার প্ল্যান করে থাকেন, মন্দিরের দরজা বন্ধ হওয়ার অন্তত 1 মাস আগে আসার চেষ্টা করবেন, ভিড় কিন্তু কম পাবেন। আর এখানের ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো, লাইন কিন্তু বেশ ভালোই এগোচ্ছে। আমরা কিন্তু একদম মন্দিরের দরজার সামনে চলে এসেছি। এবার মন প্রাণ দিয়ে কেদার বাবাকে দর্শন করে পুজো করার পালা। কেদারনাথ মন্দির কিন্তু বছরের 6 মাস বরফাবৃত থাকে, কাজেই মন্দিরটি বন্ধ থাকে 6 মাস আর 6 মাস খোলা থাকে। মন্দিরটি বন্ধ করার আগে গর্ভগৃহে একটি অক্ষয় প্রদীপ জ্বালান পুরোহিত মশাইরা। আশ্চর্যের বিষয় হলো, 6 মাস পর যখন মন্দিরের দরজা খোলা হয়, দেখা যায় তখনও অক্ষয় প্রদীপ জ্বলছে। ধর্মগ্রন্থ ও এখানের পুরোহিতরা বলেন, 6 মাস মানুষ পুজো করলেও বাকি 6 মাস দেবতারা পুজো করেন। তো আমাদের খুব ভালোভাবে পুজো হয়ে গেল, ভালো লাগছে। পুরো একদম সামনে থেকে ছুঁয়ে মাথা ঠেকিয়ে পুরো একদম পুজো দিতে পেরেছি। আর একটা জিনিস হচ্ছে, লাইন যেরকম চলছে সেটা তো একদম ঠিকঠাকই চলে। আর যদি কেউ লাইনে দাঁড়াতে এরকম না চান, তাহলে মন্দিরের ডান দিকে এসে পুরোহিতরা যারা থাকে তাদের যদি 2-3 হাজার টাকা দিয়ে দেওয়া হয়, তারা কিন্তু ডাইরেক্ট পুরো ঢুকিয়ে দেয়। ওটা হচ্ছে ভিআইপি লাইন, করিয়ে দেয়, অভিষেকও করিয়ে দেয় ভীমশিলার কাছে। চলুন আমাদের সাথে আপনারাও দেখুন। এই সেই ভীমশিলা। 2013 সালে উত্তরাখণ্ডের বিধ্বংসী বন্যার কথা আমরা কিন্তু কেউই ভুলিনি। মনে করা হয় গত 100 বছরেও এরকম প্রাকৃতিক বিপর্যয় আর হয়নি। কিন্তু ভগবানের এই এক অসীম লীলা। সবকিছু ভেসে গেলেও কেদারনাথ মন্দিরে আঁচড়ও লাগেনি। আশ্চর্যজনক ভাবে একটি পাথর প্রচন্ড গতিতে সেই উঁচু পাহাড় থেকে গড়িয়ে আসে কেদারনাথ মন্দিরের ঠিক কয়েক মিটার দূরে এসে দাঁড়িয়ে পড়ে। ফলস্বরূপ কেদারনাথ মন্দিরে প্রবল জলের তোর মন্দিরের গায়ে আঘাত করতে পারেনি। মন্দিরের পেছনেই পাথর থাকার কারণে 2 দিকে জল কেটে চলে যায়। 12 ফিট উঁচু ও 20 ফিট চওড়া এই পাথর ভীমশিলা নামে পরিচিত। মনে করা হয় এই বিশাল আকার পাথরটি ঈশ্বর প্রেরিত পাথর, যা কেদারনাথ মন্দিরকে রক্ষা করার জন্য এসেছিল। ভীমশিলা থেকে আরো একটু পেছনে গেলে দেখা যাবে আদি শঙ্করাচার্যের সমাধিস্থল। সমাধিস্থলের ওপরেই রয়েছে আদি শঙ্করাচার্যের মূর্তি। ইনি খ্রিস্টীয় 8ম শতাব্দীতে কেদারনাথ মন্দিরটি পুনর্নির্মাণ করেন। কেদারনাথ মন্দিরের উৎপত্তি মহাকাব্য মহাভারত থেকে জানা যায়। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী ভগবান শিবকে প্রসন্ন করতে তীর্থ দর্শন করতে বেরোন। কিন্তু মহাদেব কুরুক্ষেত্রের যুদ্ধে ওই হত্যাকাণ্ড মেনে নিতে পারেননি। এই জন্য তিনি আত্মগোপন করেন। আর এইদিকে পঞ্চপাণ্ডব কাশীতে এসে জানতে পারেন মহাদেব তাদের দর্শন না দেওয়ার জন্য হিমালয়ের কোলে আত্মগোপন করেছেন। কেদারখণ্ডে মহাদেব রূপ বদল করে মিশেছিলেন এক পাল ষাঁড়ের সাথে। পঞ্চপাণ্ডবদের এই ব্যাপারটা বেশ সন্দেহজনক লেগেছিল।
ভীম তখন বিশালাকার রূপ ধারণ করে দুটো পা দুই পাহাড়ে দিয়ে রাখলেন। এই সব দেখে ষাঁড়ের দল পায়ের নিচ থেকে চলে গেলেও একটি ষাঁড় চুপ করে দাঁড়িয়ে রইল। ভীম জানতেন ষাঁড়রূপী মহাদেব কখনোই ওনার পায়ের নিচ থেকে যাবেন না। ভীম তৎক্ষণাৎ ওই ষাঁড়টিকে ধরতে গেলে ষাঁড়টি ভূমির ভিতর যেতে লাগলো। সাথে সাথে ভীম তার প্রবল শক্তি দিয়ে ষাঁড়টির পিঠের কুঁচ ধরে রাখলো। মহাদেব এতে তুষ্ট হয়ে পঞ্চপাণ্ডবকে জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্ত করলেন। সেই পিঠের কুঁচটিকেই ওনারা পুজো করলেন এবং আপনারা আসলেও এই পিঠের কুঁচটিকেই দেখতে পাবেন। এটাই এখানে শিবজ্ঞানে পুজো করা হয়। আপনারা যদি চারধাম রেজিস্ট্রেশন করতে চান, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে আপনারা হেলিকপ্টারের সার্ভিস পেয়ে যাবেন। এই হেলিকপ্টারের বুকিং লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে একটু আগে থেকে বুক করে নিতে পারেন। সো বন্ধুরা, আমরা এবার এই ব্লগটা এখানেই শেষ করছি। আমরা পুরো ঘুরে দেখালাম কেদারনাথ মন্দির দর্শন, আমরা খুব স্যাটিসফাইড। ঠাকুর দর্শন খুব ভালোভাবে করেছি, মানে আমরা একটা ভালো জিনিস সাথে করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, এজেড লোক যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু হেঁটে আসাটা একটু ডিফিকাল্ট হবে। আমার মনে হয় তারা হেলি সার্ভিস নেওয়াটাই ভালো, অথবা পালকি পিট্টু। হ্যাঁ, ঘোড়ায় আমি সাজেস্ট করবো না, কারণ ঘোড়ায় প্রথম কথা কোমরে ব্যথা হবে, দ্বিতীয় কথা হলো খুবই আনস্টেবল। আর আমার মতে যত ঘোড়া অ্যাভয়েড করা যায় ততই ভালো, কেন ওদের ওপর এত অত্যাচার করা হবে। হচ্ছে পশুর পিঠে চেপে মহাকালের কাছে আসা, সেটা একটা আমার মনে হয় খুব অন্যায় ওদের উপর। মনে হয় তাই হেলি সার্ভিস আপনারা নেন, ওইটা নিয়েই আসেন। কারণ শেষ 5 থেকে 7 কিলোমিটার কিন্তু খুব কঠিন, খুব খাড়াই থাকে, তো সেক্ষেত্রে খুব অসুবিধে হবে। আর যদি মনের জন্যই আসতে পারেন তাহলে খুবই ভালো, এটা করতেই হবে এবং কোনো কথা নেই। আমাদের যেটা মনে হলো সেটাই বললাম আপনাকে। আরেকটা কথা বলে দিই, আপনারা যদি সন্ধ্যা আরতি দেখতে চান তাহলে বিকেল 6টার মধ্যে যাবেন। আমরাও খুব টেনে টুনে একদম ডট 6টায় পৌঁছে গেছি। লাকিলি 6:30 এটা হয়েছে সন্ধ্যা আরতি, কিন্তু 6টাতে হলেও আমরা দেখতে পেলাম। তাই জন্য আপনারা যদি ভোর 3টে থেকে হাঁটা শুরু করেন, একদম আরামসে 6টার মধ্যে পৌঁছে যেতে পারবেন, রেস্ট নিয়ে করে আসতে পারবেন। আর একটা জিনিস দেখলাম, আরতিটা যেহেতু বাইরে হয় তো আপনারা একদম সামনে থেকে দেখতে পারবেন, ওই আগুনের তাপ নিতে পারবেন। আর আরেকটা কথা বলে দিই, আপনারা আসবেন একটু ধীরে সুস্থে আসছেন ঠিক আছে, কিন্তু নামার সময় আরো ধীরে সুস্থে নামবেন, কারণ পায়ে ক্ল্যাম্প আসারও একটা ভয় থেকে যায়। তাই জন্য নামার সময় তো ইজিলি আপনারা তাড়াতাড়ি নামতেই পারবেন, কিন্তু একটু রয়ে শোয়ে নামবেন। এসেছিলামও হেঁটে, আবার যাচ্ছিও হেঁটে। নামার সময় একটু টাইম কম লাগবে, কিন্তু তবুও আমরা একটু রয়ে শোয়ে যাবো। তো ঠিক আছে, চলুন তবে এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তবে নেক্সট আমাদের ব্লগে।